বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের কৃষি শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলামিন, প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম পত্রের ৩য় অধ্যায়টি নিয়ে। আর আমাদের অধ্যায়টি ছিল বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। আমি প্রিভিয়াস ক্লাসে বীজ উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আর আমাদের টপিকসটি হলো পেঁয়াজের বীজ উৎপাদন পদ্ধতি, এবং সাথে সাথে আলোচনা করব বিভিন্ন সারের রাসায়নিক কাজ নিয়ে। কোন প্রকারের সারের গুণাগুণ কেমন এবং কোন ধরনের কাজ করে থাকে, কোন কারণে আমরা সার প্রয়োগ করে থাকব, এসব নিয়ে। তো তোমরা যারা আমার ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমরা অবশ্যই তোমাদের রোল সেকশন কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি বরাবরই কথাটা বলি, কিন্তু তোমরা অনেকই কাজটা করো না। তো আমি আবারও বলছি, তোমরা যেন এই কাজটি করতে না ভুলে যাও। তো আমি আলোচনা শুরুর আগে পেঁয়াজ সম্পর্কে কিছু কথা বলে নিই। আসলে তোমরা অলরেডি জেনেছো যে পেঁয়াজ হলো একটি মাঠ ফসল। এটা যখন প্রাথমিক অবস্থায় মাঠে হয় তখন দাম খুব সস্তা হয়ে যায়, এবং মৌসুম চলে গেলে এটার দাম অনেকটা বেড়ে যায়। আর বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার একটা কারণ হলো আমরা পেঁয়াজ হলো আমদানি নির্ভর। ইন্ডিয়া যখন আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয়, পেঁয়াজ থেকে আমরা আমদানি না করতে পারি, তখন আমাদের একটা বড় ধরনের একটা ডেফিসিয়েন্সি সৃষ্টি হয়। তখন মিয়ানমার থেকে আমরা পেঁয়াজ আনতে হয়। যখন মিয়ানমারও পেঁয়াজ বন্ধ করে দেয়, তখন অন্যান্য দেশের উপর ডিপেন্ড করতে হয়। এই ক্ষেত্রে দেখা যায় পেঁয়াজের দামটা প্রায় ১০০-র কাছাকাছি চলে যায়। ইভেন এবছর দেখা যাচ্ছে ১০০ কেন, প্রায় ২০০ উপরে, ৩০০-র কাছাকাছি চলে গেছিলো পেঁয়াজের কেজি। তো এই পেঁয়াজ কীভাবে পেঁয়াজের বীজ কীভাবে উৎপাদন করা যায় এবং বীজ থেকে কীভাবে পেঁয়াজ উৎপাদন করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করার ট্রাই করব। এই পেঁয়াজ গুরুত্বপূর্ণ একটি কৃষি প্রোডাক্ট, কারণ এটি একেবারে মশলা এবং অপর দিকে আমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারি। পেঁয়াজের যে পাতা বা ডাঁটা, এটা অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ। এখানে ভিটামিন সি পাওয়া যায়, আর ক্যালসিয়ামও পাওয়া যায়। আর সাধারণত রবি মৌসুমে পেঁয়াজ চাষ করা হয়ে থাকে। রবি মৌসুম বলতে তোমাদের আমি পড়িয়েছিলাম যে শীতকালই সাধারণত এই পেঁয়াজ চাষাবাদ হয়ে থাকে। আর এই শীতকালে তাপমাত্রা কিন্তু কম থাকে, আর এর জন্য উপযুক্ত তাপমাত্রা হলো 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। আর বেশি টেম্পারেচার বা এর চেয়ে কম টেম্পারেচার হলে পেঁয়াজের জন্য এনভায়রনমেন্ট ফেভারেবল না। এবং গাছের বৃদ্ধি প্রথম দিকে তাপমাত্রা কম থাকাটা ভালো, কারণ শীত মৌসুমে যখন রোপণ করা হয় তখন টেম্পারেচার কিন্তু কমই থাকে। তো আস্তে আস্তে টেম্পারেচারটা বেড়ে যায়। আর বীজ থেকে যে প্রথম যে চারাটা হয় অথবা সিডলিং, এই পেঁয়াজের চারাকে বলা হয় কন্দ। এই কন্দের বৃদ্ধি এবং পরিপক্কতা পর্যায়ে তাপমাত্রা কিছুটা বেশি এবং শুষ্ক বাতাস বেশ সহায়ক ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ তখন সময়টা হয়ে যায় মোটামুটি ফেব্রুয়ারির শেষ নাগাদ বা মার্চের প্রথম নাগাদ। এই নাগাদ আমরা চারা থেকে কন্দটা মাঠে লাগাবো। তখন এই পেঁয়াজের ফুল ধারণের জন্য নিম্ন তাপমাত্রা আবার প্রয়োজন হয়, অর্থাৎ এটা ঘুরে ফিরে আবার সে শীত মৌসুমে চলে আসে। এবং এই বীজ উৎপাদনের জন্য এই কন্দ বা বাল উৎপাদন করার প্রয়োজন হয়। বাল বলতে পেঁয়াজের যে বড় সাইজটা, পূর্ণাঙ্গ সাইজটা, এটাকে বাল বলা হয়ে থাকে। এই বাল্ব উৎপাদনের হইলেই পরবর্তীতে এটার উপরে একটা ফুল হয়। এই ফুল থেকে পরবর্তীতে আমরা বীজ পাবো। সাধারণত কন্দ থেকে উৎপাদিত পেঁয়াজ পরবর্তী বছর বীজ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। পুরো সম্পূর্ণ 1 বছর লেগে যায়। আর বর্তমানে বাংলাদেশের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ শুরু হয়েছে, কিছু নতুন ভ্যারাইটি তৈরি হয়েছে। সেই ভ্যারাইটি থেকে আমরা এই গ্রীষ্মকালেও এই পেঁয়াজের আবাদ করতে পারি। এই পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য কিছু ধাপ ফলো করতে হয়, যেমন
ধাপগুলো হলো এমন, প্রথমে আমরা মাটি তৈরি করতে হবে, আবহাওয়া অনুযায়ী আবহাওয়াটা দেখতে হবে, জমি তৈরি করতে হবে, বপন বা বীজ রোপণ করতে হবে। বীজের কিছু স্পেসিফিক পরিমাণ আছে, এই ইচ্ছামতো বীজ দিলে হবে না, সে বীজের পরিমাণও জানতে হবে, আমাদেরকে সার প্রয়োগ করতে হবে, তারপরে কন্দ নির্বাচন এবং সে কন্দকে আবার পুনরায় রোপণ করতে হবে। অন্তর্বর্তীকালীন কিছু পরিচর্যা আছে, সেটাও ফলো করতে হয়, এবং কিছু বালাইনাশক অর্থাৎ পোকামাকড় দমন করতে হয় এবং রোগবালাই দমন করতে হয়। ফাইনালি আমরা বীজ সংগ্রহ এবং সংরক্ষণ করব এবং আমরা একটা ফলন পাবো। তো পেঁয়াজের প্রতি হেক্টরে কতটুকু বীজ আসলে পাওয়া যায়। তো আমি প্রথমে যাচ্ছি কোন ধরনের মাটিতে বা কোন ধরনের আবহাওয়ায় পেঁয়াজের উৎপাদন ভালো হয়ে থাকে। পেঁয়াজ উৎপাদনের জন্য আদর্শ মাটি বা উত্তম মাটি হলো দোআঁশ ও বেলে দোআঁশ মাটি। তোমরা জানো মাটি মূলত 3 প্রকার: বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। তবে এই মাটিটা মানে পেঁয়াজ উৎপাদনের জন্য অপটিমাম বা উপযুক্ত মাটি হলো দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি। এবং মাটিরটা অবশ্যই উর্বর হতে হবে এবং সেচ এবং নিকাশ সুবিধাযুক্ত অবশ্যই হতে হবে। সেচ কি তোমরা সেটা জানো, নিকাশ কি সেটাও জানো। এই দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, পেঁয়াজ কিন্তু কখনো পানি টলারেট করতে পারে না, মানে ওয়াটার লুকিং যে কন্ডিশন, পানি যে এঁটে থাকার যে ক্ষমতা বা পানি জমে থাকবে, এটা সে সহ্য করতে পারবে না। হ্যাঁ, পানি তার প্রয়োজন, বাট পানি এমন না যে সবসময় স্টাগনেন্ট অবস্থায় পানি থাকবে, এমন থাকা যাবে না। তারপরে সেচ এবং নিকাশ, এই দুইটা জিনিস খুব সবসময় খেয়াল রাখতে হবে। এবং আরেকটি বিষয় হলো টেম্পারেচার। এটা শীতকালীন একটি ফসল এবং টেম্পারেচার হলো 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই উপযোগী। আর পেঁয়াজ উৎপাদনের জন্য অম্লমান হলো 6.5 থেকে 7.5। এটা তুমি দেখো যে পিএসের মান 7 হলো গিয়া প্রশমিত কন্ডিশন, 7-এর নিচে হলো গিয়া অ্যাসিড আর 7-এর উপর হলো গিয়া ক্ষারীয়। পেঁয়াজের অম্লমানটা মোটামুটি অ্যাসিড এবং ক্ষারীয় দুটার মাঝামাঝি, অর্থাৎ 7 হলে মাটির পিএসের মান যদি 7 হয়, এটা হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট। কিন্তু আসলে এমন পারফেক্ট মাটি কখনো পাওয়া যায় না। তো হালকা অম্লীয় বা হালকা ক্ষারীয় এই রেঞ্জের ভিতরে হলে পেঁয়াজের উৎপাদন প্রক্রিয়াটা খুব বেশি ভালো হয়ে থাকে। মাটি ও আবহাওয়ার মতো আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো জমি তৈরি। পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য জমিটা এমনভাবে তৈরি করতে হবে, মাটিটা অবশ্যই ঝুরঝুরে হতে হবে। আর সেই মাটিটা ঝুরঝুরে হওয়ার জন্য মাটিকে অবশ্যই গভীরভাবে চাষ দিতে হবে। আমাদের গ্রামাঞ্চলে সাধারণত চাষ দেওয়া হয় গিয়ে হাল চাষ, গরুর মাধ্যমে, হালের মাধ্যমে। কিন্তু এটা মোটামুটি এখন উঠে গেছে, গরুকে আর হাল চাষের জন্য ততটা ব্যবহার করা হয় না। এখন জমি তৈরি করার জন্য বিভিন্ন মেশিন আছে, রোটাভেটর, ট্রাক্টর, এই ধরনের মেশিনগুলো দিয়ে সাধারণত অতি নিমেষে অল্প সময়ের ভিতরেই জমিটাকে চাষ করা যায়। এবং এই চাষের ফলে দেখা যায় ছোট ছোট বা মাঝারি টাইপের মাটির দলা বের হয়। তো এই মাটির যে চাকাগুলো, এইগুলো মই দিয়ে সমান করে নিতে হবে এবং বড় ডেলা ভেঙে সমতল এবং আগাছা মুক্ত করে নিতে হবে। পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য আগাছা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা তো বীজ উৎপাদন করব। বীজের ভিতরে যদি আগাছা থাকে, সেখানে তাদের পরাগায়নের ভিতরে একটা মিশ্রণ ঘটে যেতে পারে, সেখানে আমরা পরবর্তীতে রোগিংও করতে পারি। ইন্টারকালচারাল অপারেশন আমরা আসবো। এবং মাটিকে অবশ্যই ভালোভাবে জোর করে নিতে হবে, যাতে পেঁয়াজের শিকড় এবং কন্দের বৃদ্ধিটা ভালো হয়। কন্দটা হলো, তোমরা অলরেডি জেনেছো, কন্দটা হলো পেঁয়াজের উপরের অংশটাকে বা পেঁয়াজের পাতাটাকে কন্দ বলা হয়। আর পেঁয়াজের যে শিকড়, সেটা তো নিচেই থাকে, পেঁয়াজের নিচের যে অংশটা সেটা শিকড় মাটির নিচে যায়। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমি তৈরিতে সেটা অবশ্যই ঝুরঝুরে হতে হবে এবং সেখানে আগাছামুক্ত থাকতে হবে। দেন আমরা জমি তো তৈরি, এখন আমরা কি করব, যে পেঁয়াজের যে বীজ আছে সেটা বীজটা আমরা মাটিতে রোপণ করে দেব। তোমরা কখনো পেঁয়াজের বীজ দেখেছো কিনা জানি না, তাই আমি তোমাদের এই স্লাইডে অন্তর্ভুক্ত করেছি। দেখো বাম পাশে কালো জিরার মতো দেখা যাচ্ছে,
অনেকটা কালো জিরার মতোই। তোমরা হাতে নিয়ে বুঝতে পারবা এটা কালো জিরা কি পেঁয়াজের বীজ, কোনোভাবে তোমরা আলাদা করতে পারবে না, মোটামুটি কাছাকাছি। তো এটাই হলো পেঁয়াজের বীজ। এই বীজ থেকে পরবর্তীতে আমরা যখন মাটিতে রোপণ করব তখন যে চারাটা গজাবে সেটাই মূলত একটা কন্দ। তোমরা ডান পাশে চিত্রটা দেখো, আমি একটা ট্রেতে দেখাচ্ছি, এগুলো সব ছবিগুলো সব ইন্টারনেট থেকে নেওয়া। এই বীজটাই যখন পরবর্তীতে লাগানো হবে সিড বেডে, তখন আমরা এই ডান পাশের চিত্রের মতো এমন ছোট ছোট পেঁয়াজের চারা পাবো। এই পেঁয়াজের চারাটাই মূলত কন্দ, আর এই কন্দটাই পরবর্তীতে মেন মাঠে নিয়ে আবার লাগাবো। পেঁয়াজ থেকে সরাসরি কিন্তু আমরা বীজ থেকে কিন্তু পেঁয়াজ পাবো না। এটা নিয়মই হলো, এটা প্রথম যখন বীজটা লাগানো হবে, পরবর্তীতে বীজ থেকে একটি ছোটো চারা বের হবে, এটাকে কন্দ বলা হবে। এই কন্দটা আবার মেন ফিল্ডে লাগানো হবে, তখন সেখান থেকে একটা বীজ আমরা পেঁয়াজের যে পূর্ণাঙ্গ যে পেঁয়াজ সেটা পাবো। তবে বৃষ্টিপাতজনিত সমস্যা যদি না থাকে, ওই ক্ষেত্রে আগাম ফসলের জন্য আমরা সেপ্টেম্বর মাসে কন্দটা রোপণ করতে পারি। তাহলে কতটুকু বীজ আমরা মাঠে রোপণ করব? বীজ বলতে কন্দ, এই কন্দটাই এক প্রকারের বীজ। এই কন্দের আকার বেঁধে, মানে কন্দের সাইজ বেঁধে হেক্টর প্রতি প্রায় 1.2 থেকে 1.5 টন পর্যন্ত কন্দের প্রয়োজন হতে পারে। তবে এই পেঁয়াজের কন্দের সাইজের উপর এটা বেরিয়ে 1 টন বা তার 1.5 টনও হয়ে যেতে পারে। তো পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হলো সার প্রয়োগ। প্রপার ডোজে সার প্রয়োগ করতে হবে। এই সারের পরিমাণগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি। বীজ উৎপাদনের জন্য জমিতে হেক্টর প্রতি এই ডোজ অনুসারে সার প্রয়োগ করতে হবে। প্রতি হেক্টরে ইউরিয়া প্রয়োগ করতে হবে প্রায় 200 কেজি, টিএসপি প্রয়োগ করতে হবে 125 কেজি, এমওপি বা এমপি সার প্রয়োগ করতে হবে 280 কেজি, জিপসাম প্রায় 100 কেজি, জিঙ্ক সালফেট 20 কেজি এবং একটা জৈব সার প্রয়োগ করতে হবে, গোবর সার বা জৈব সার, সেটা হলো 8 থেকে 10 টন। তো এই যে সারগুলো প্রয়োগ করব, আসলে বাংলাদেশের কোনো জায়গাতেই কিন্তু এত হেক্টর প্রতি এমনভাবে চাষ করা হয় না। ছোট ছোট জমিতে চাষ করা হয়, তখন দেখা যাবে এটাকে রেশিও মেনটেন করে 1 হেক্টরের সাথে কম্পেয়ার করে আমরা সারগুলো প্রয়োগ করতে পারবো। এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই সারের যে কালার আছে সারের কালারগুলো দেখিয়েছি। দেখো, ডান পাশে ইউরিয়া সার, এমপি সার বা পটাশ সার, টিএসপি সার, ডিএপি বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট সার এবং জিপসাম সারের চিত্র দিয়েছি। এবং এই যে সারগুলো আছে, কোন সারের আসলে স্পেসিফিক কাজ কী, সেই সারগুলো আমি তোমাদের এখন বলে নিই। প্রথমে আসি ইউরিয়া সারে। তোমার চিত্রে একটু দেখো, ডান পাশে ইউরিয়া সারের চিত্র দেখানো হয়েছে। ইউরিয়া সার দেখতে অনেকটা আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে, হোমিওপ্যাথিক ওষুধের মতো। হোমিওপ্যাথিক ওষুধ একটি ইউনিফর্ম, আর ইউরিয়াটা একটা কম ইউনিফর্মলি গোল থাকে। তো ইউরিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইউরিয়াতে যে উপাদানটা থাকে সেটা হলো নাইট্রোজেন, এবং এই নাইট্রোজেন থেকেই পরবর্তীতে গাছ যখন নেয় সেটা আমিষে বা এই প্রোটিনে রূপান্তরিত হয় এবং গাছের এটা প্রধান খাবার। আর এই ইউরিয়া সারের কিছু স্পেসিফিক কাজ আছে, যেমন ইউরিয়া সার সরাসরি নাইট্রোজেন সরবরাহ করে, যা শিকড় বৃদ্ধি বিস্তারের সহায়তা করে। শিকড়, নিচের যে শিকড়টা আছে মাটির নিচে, সেটা বৃদ্ধিতে সহযোগিতা করে। শুধু নিচের শিকড় না, গাছের যে পাতা আছে, ডালপালা আছে বা কাণ্ড আছে, সেটাও বৃদ্ধিতে সহায়তা করে এই ইউরিয়া। এবং পাশাপাশি গাছ তো খাবার তৈরি করে, এই খাবার তৈরির প্রক্রিয়াটার নাম হলো ক্লোরোফিল। তো ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছকে গাঢ় সবুজ বর্ণ ধারণ করে রাখে, অনেক সবুজ হয়। তাহলে দেখা যায় যখন গাছটা অন্য কোনো বর্ণ ধারণ করছে, তাহলে বুঝতে হবে সেখানে ইউরিয়ার একটা ঘাটতি সৃষ্টি হয়েছে। সো আমাদেরকে তখন ইউরিয়া সার প্রয়োগ করে দিলেই হবে। এবং কুশি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে। কুশি মানে হলো ড্যামা বা ঢালপালা। পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু কুশি আর তেমন হয় না, তবে ধানের ক্ষেত্রে কুশি হয়। একটা ধান লাগানো হলো, সেখান থেকে 10 থেকে 12টা চারা বা ব্রাঞ্চ বের হচ্ছে। এই ব্রাঞ্চ বের হওয়াটাকে মূলত কুশি বলা হয়। এই কুশি উৎপাদনের জন্য ভূমিকা পালন হলো ইউরিয়া। আর উদ্ভিদের শর্করা এবং প্রোটিন উৎপাদনেও এই ইউরিয়া কাজ করে থাকে। তোমাদের অলরেডি বলেছি, প্রোটিন উৎপাদনের প্রধান উপাদানই কিন্তু নাইট্রোজেন, আর এই ইউরিয়া সার থেকে নাইট্রোজেনটা
পাওয়া যায়। এছাড়া গাছের অন্যান্য সব আবশ্যক উপাদান পরিশোষণের জন্য এই ইউরিয়ার একটা ভূমিকা আছে। এই যে অন্যান্য যে উপাদান আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আদার যে ফান্ডামেন্টাল এলিমেন্টসগুলো আছে, এলিমেন্টসগুলো পরিবহনে এই ইউরিয়াটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, কারণ ইউরিয়া তো সবচেয়ে বেশি পরিবহিত হয়, তার সাথে সাথে অন্যান্য এলিমেন্টসগুলো পরিবহন হয়ে থাকে। সারের ছবিগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে সার দেওয়া হবে, সার দিয়ে বলা হবে এটা কোন ধরনের সার এবং সারের একটি বা দুটি কাজ লিখো। তো তোমরা যদি হুট করে সারটা দেখো আবার যদি না চেনো, এই জন্য তোমাদের স্লাইডে আমি সারগুলো অন্তর্ভুক্ত করেছি। এবং সারের ভিতরে এই ইউরিয়ার পরে আরেকটি সার হলো গিয়ে টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট বা ডিএপিও বলা হয়, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, বা এটাকে এক কথায় বলা যায় ফসফেট সার। এই ফসফেট সারেরও কিছু স্পেসিফিক কাজ আছে, যেমন ফসফেট সার ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনে অংশগ্রহণ করে। কোষ বিভাজন মানে হলো সেল ডিভিশন, শরীর যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এই কোষ বিভাজনের ফলেই সাধারণত হয়ে থাকে। বীজ যখন ছোট থাকে, মানে একটা গাছ যখন ছোট থাকে তখন সে এককোষী হয়ে থাকে, আর পরবর্তীতে তাকে সে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে একটা থেকে দুইটা, দুটো থেকে চারটে, চারটা থেকে 8 টাইম করে আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা পূর্ণাঙ্গ একটা গাছে রূপান্তরিত হয়ে থাকে। মানুষেরও ঠিক সেম, অন্যান্য সব প্রাণীরও ঠিক সেম। প্রথম সেটা ভ্রূণ অবস্থায় এককোষী থাকে এবং আর আস্তে আস্তে বহুকোষী হয়, এবং এই কোষ বিভাজনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে ফসফরাস বা টিএসপি বা ডিএপি সার। পাশাপাশি শর্করা উৎপাদন এবং আত্তীকরণে সহায়তা করে, সিমিলেশন যেটা। এবং আরেকটি কাজ হলো গাছের মূল বা শিখর গঠন এবং বৃদ্ধিতেও এই টিএসপি বা ফসফেট বা ফসফরাস সার ভূমিকা পালন করে থাকে। এবং গাছের কাঠামো শক্ত করার জন্য এবং গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করার জন্য এই টিএসপি সার খুব বেশি জরুরি। দেখা যায় অনেক গাছ হেলে পড়ে বা ভেঙে পড়ে বা এটা শক্ত হয় না। যদি দেখা যায় এমন হয় তাহলে বুঝতে হবে গাছটা টিএসপি সারের অভাব হয়েছে। তো তখন আমরা এই টিএসপি সার প্রয়োগ করলেই এই সমস্যাটার আমরা সমাধান করতে পারবো। এবং অনেক সময় দেখা যায় যে ফলের পরিপক্কতা দূরীভূত হয়, লেট হয়, মানে ফলটা পাকছে না অনেক দিন ধরে। তখন বুঝতে হবে সেখানে ফসফরাসের বা টিএসপি সারের অভাব আছে। তো আমরা এই টিএসপি সার প্রয়োগ করলে সেখানে পরিপক্কতাটা তাড়াতাড়ি ত্বরান্বিত হবে, মানে দ্রুত ফলটা পেকে যাবে। এটা কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে না, অন্যান্য সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আরেকটি কাজ হলো ফুল, ফল এবং বীজের গুণগত মান বাড়ানোর জন্য এই টিএসপি সারটা দরকার হয়। ফুল বলতে ফুলটা প্রপারলি ফুটবে, ফলটা প্রপারলি পরিপক্ক হবে, এবং ফল পরিপক্ক যদি হয়ে থাকে প্রপারলি তখনই কিন্তু বীজের গুণগত মানটা কিন্তু বেড়ে যায়। তো এই টিএসপি সারও ইউরিয়া সারের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সার হলো এমপি সার বা পটাশ সার। আমি এখন তোমাদের এই পটাশ সার নিয়ে বা পটাশ সারের কাজগুলো আলোচনা একটু দেখানোর ট্রাই করব। পটাশ সার দেখতে অনেকটা মরিচ এবং লবণের সাথে মিশানোর ফলে যে একটা আকার ধারণ করে বা রং ধারণ করে অনেকটা এমন, তোমরা চিত্রে বা ডান পাশে খেয়াল করো, এই লালচে ইটের গুঁড়ার মতন মনে হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া একসাথে মিশানো আছে। এটা মূলত পটাশ বা এমপি সার বা এমওপি সার বলা হয়, বা মিউরেট অফ পটাশ সার বলা হয়ে থাকে। তো এই পটাশ সারের কাজ হলো, এটা হলো উদ্ভিদে প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে থাকে। তোমরা একটা বিষয় খেয়াল করো, ইউরিয়া সার, এর আগে যে টিএসপি সার এবং যে এমপি সার, এই তিনটা সারই কিন্তু প্রোটিন বা আমিষ উৎপাদনে সহযোগিতা করে থাকে, এবং উদ্ভিদে পানি পরিশোষণে অংশগ্রহণ করে এমপি সার। আর সবচেয়ে বেশি এই সারটা অ্যাভেলেবিলিটি বা পানির যে পরিশোষণের যে ক্ষমতাটা সেটা সবচেয়ে বেশি হলো গিয়ে এমপি সারের। এবং গাছের কাঠামো শক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গাছের কাঠামো শক্ত কিন্তু টিএসপি সারও করে থাকে, কিন্তু এটার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু এই এমওপি বা এমপি সার করে থাকে। এবং আরেকটি কাজ হলো নাইট্রোজেন এবং ফসফরাস পরিশোষণের সমতা বজায় রাখে। এমপি সার যদি না থাকে বা পটাশ সার যদি না থাকে, দেখা যায় নাইট্রোজেনের
আপটেক পার্সেন্টেজ বেশি, ফসফরাসের আপটেক পার্সেন্টেজ কম হয়ে থাকে। কিন্তু যখন এমপি সার দেওয়া হয় তখন নাইট্রোজেন এবং ফসফরাসের আপটেক পার্সেন্টেজ মোটামুটি সেম, এবং এটা সমতাটা বজায় রাখে এই এমপি সার। তবে কিছু মাইনর সার রয়েছে, যেমন জিপসাম সার। এই জিপসাম সার দেখতে অনেকটা চুনকে যখন আমরা পিষে ফেলবো বা ময়দার গুঁড়ি বা আটার গুঁড়ির মতো এমন দেখা যাবে। তোমরা চিত্রের ডান পাশে খেয়াল করো, জিপসাম সার দেখতে অনেকটা ইউরিয়ার মতো। ইউরিয়া কিন্তু গুটি থাকবে, কিন্তু জিপসাম সারে কোনো গুটি থাকবে না, এটা ফ্রেশ ময়দার মতো দেখা যাবে। এই জিপসাম সারকে গন্ধকও বলা হয়ে থাকে। তাহলে জিপসাম বা গন্ধক প্রোটিন বা আমিষ উৎপাদনে সহযোগিতা করে, এবং গন্ধক ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে। ক্লোরোফিল তো তোমরা জানোই, সবুজ উদ্ভিদের যে পাতায় যেটা থাকে, মূলত এটা ক্লোরোফিলের উপস্থিতির কারণে হয়ে থাকে সবুজ, অর্থাৎ এবং গাছের বর্ণ সবুজ রাখতে এই জিপসামের ভূমিকাও আছে। এবং বীজ উৎপাদন এবং হরমোনের কার্যকারিতা বাড়াতেও এই জিপসাম সহযোগিতা করে। এবং জিপসামের মতো আরেকটি মাইনর সার হলো কি জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট দেখতে অনেকটা চিনির মতন, একদম স্বচ্ছ। তোমরা ডান পাশে খেয়াল করো, চিনির গুঁড়া যেমন ট্রান্সপারেন্ট, অনেকটা পরিষ্কার, ঠিক তেমনই জিঙ্ক সালফেটটাও ঠিক এমন ট্রান্সপারেন্ট। এই জিঙ্ক সালফেট বিভিন্ন হরমোন তৈরিতে অংশগ্রহণ করে এবং ক্লোরোফিল উৎপাদনে সহযোগিতা করে, পাশাপাশি ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এবং সিম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপকভাবে ফলন বাড়িয়ে থাকে। এই সবগুলো ছিল সারের কাজ, কিন্তু আমি মূলত আলোচনা করছিলাম পেঁয়াজের বীজ উৎপাদন প্রক্রিয়ায়, এবং 6 নম্বরে সে আরেকটি প্রক্রিয়া ছিল কন্দ নির্বাচন এবং রোপণ। কন্দের বিভিন্ন সাইজ হয়ে থাকে, তবে দেখতে হবে প্রতি কেজিতে 70 থেকে 100 পেঁয়াজ ধরে এরূপ আকারের কন্দ আমরা বীজ হিসেবে যদি আমরা সিলেক্ট করি, সেটা সবচেয়ে বেশি বেস্ট রেজাল্ট দেয়। এবং কন্দ থেকে কন্দের রোপণ দূরত্ব হতে হবে 15 সেন্টিমিটার, এবং সারি থেকে সারির দূরত্ব হতে হবে 30 সেন্টিমিটার, কারণ তাদের ভিতরে আবার প্রতিযোগিতা শুরু হতে পারে আলু নিয়ে, হতে পারে নিউট্রিয়েন্ট নিয়ে, পানি নিয়ে। তো আমরা যদি দূরত্ব মেনটেন না করি, তাহলে দেখা যাবে তাদের ভিতরে পুষ্টি উপাদানের ঘাটতি সৃষ্টি হতে পারে, তাদের মানের বা কোয়ালিটিও কমে যেতে পারে, এবং তাদেরকে অন্তর্বর্তীকালীন কিছু পরিচর্যাও করতে হয়। এই পরিচর্যার ভিতর হতে পারে তাদেরকে আমি রোগিং করতে পারি, পানি সেচ প্রয়োগ করতে পারি, তাদেরকে আমি ড্রেনেজ সিস্টেম করে দিতে পারি, আগাছা দমন করতে পারি। তাহলে বলা যায় পেঁয়াজের জমিতে মাটির প্রয়োজনীয় রস না থাকলে তখন আমরা 10 থেকে 15 দিন অন্তর অন্তর পানি সেচ অবশ্যই আমাদেরকে দিতে হবে। এবং পেঁয়াজের জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তোমাদেরকে আমি প্রিভিয়াস স্লাইডে বলেছি যে সে কোনোভাবেই পেঁয়াজ টলারেট করতে পারে না। সুতরাং পেঁয়াজের জমিতে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা রাখতে হবে। এবং জমি আগাছামুক্ত রাখা বাঞ্ছনীয়, অবশ্যই আগাছামুক্ত রাখতে হবে, এবং এমনভাবে আগাছা পরিষ্কার করতে হবে যাতে পেঁয়াজের শিকড়টা আবার ক্ষতিগ্রস্ত না হয়। এবং আরেকটা কাজ আমরা করতে পারি, আমরা মালচিং প্রয়োগ করতে পারি। তোমরা জানো যে মালচিং কি, মালচিং হলো কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া, যাতে করে পেঁয়াজের বা কোনো জমির মাঠ থেকে পানি ইভাপোরেট হয়ে বা লস না হয়ে পানির শূন্যতা সৃষ্টি না হতে পারে। এই মালচিং দিলে সেখানে পানি সংরক্ষিত থাকে, বেশি ঘন ঘন পানির সেচের প্রয়োজন হয় না, এবং সেটাতে আগাছাও দমন হয়ে থাকে। তো আমরা এই মালচিং প্রয়োগ করে অন্তর্বর্তীকালীন একটি পরিচর্যা হলো মালচিং, এটা প্রয়োগ করতে পারি। তো এখানে অনেকগুলো বিষয় কিন্তু চলে আসছে, সেচ, মালচিং, তারপরে আগাছা বা উইডিং যেটাকে বলা হয়। এবং পেঁয়াজের উৎপাদনের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেখানে যেন কোনো প্রকার পোকামাকড় আক্রমণ না করে। তবে পেঁয়াজের সবচেয়ে বড় একটি পোকা হলো জাপ পোকা বা থ্রিপস। এটা মূলত পেঁয়াজের পাতা এবং কচি যে ডগা আছে সেই ডগাতে থেকে রসটা চুষে খেয়ে ফেলে। এই রস খেলে গাছের বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায়, গাছটা মারা যেতে পারে। কারণ পেঁয়াজের পাতায় কিন্তু থাকে একটা বা দুইটা, বা কোনো পেঁয়াজের 3-4টা থাকতে পারে, কিন্তু যখন একটা পাতা থাকে তখন সেই পাতারা যখন চষে রসটা খেয়ে ফেলে পুরো গাছটা কিন্তু মারা যায়, তখন এই পেঁয়াজের কন্দ থেকে আর পেঁয়াজটা আমরা আশা করতে পারি না। তো এই পোকাটা দমনের জন্য, থ্রিপস বা জাপ পোকাটা দমনের জন্য আমরা প্রতি 10 লিটার পানিতে 10 মিলিলিটার ম্যালাথিয়ন 57 ইসি মিশিয়ে স্প্রে করে পোকা দমন আমরা করতে পারি। পাশাপাশি আমাদেরকে রোগবালাইও দমন করতে হবে। তবে পেঁয়াজের রোগের মধ্যে গোড়া পচা এবং অল্টারনারিয়া লিফ ব্লাইট, যেটাকে পার্পল ব্লচ বলা হয়ে থাকে, এই দুটো রোগই মূলত প্রধান।
তবে এই গোড়া পচা রোগের ক্ষেত্রে গাছের গোড়াটা পচে যায়, গোড়াটা পচলেই কিন্তু গাছটা মারা যায়, সেখান থেকে কোনো ফসল আমরা আশা করতে পারি না। তবে গোড়া পচার আগেই যদি আমরা ডাইথেন M45 প্রয়োগ করি, সেখানে আমরা এই রোগটা থেকে মুক্তি পেতে পারি। আরেকটি রোগ হলো গিয়ে অল্টারনারিয়া লিফ ব্লাইট, যেটাকে পার্পল ব্লচ বলা হয়। একটা পার্পল কালার হয়ে পাতাটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, মোটামুটি কালো হয়ে পড়ে গেছে এমন একটা অবস্থা। তবে এই পার্পল ব্লচ বা অল্টারনারিয়া লিফ ব্লাইট হলে আমরা প্রয়োগ করতে পারি রোব্রাল 50 WOP। এটার নির্দিষ্ট আবার ডোজও আছে, যেমন প্রথমটার ক্ষেত্রে ডাইথেন M45, সেটা আমরা 20 গ্রাম পরিমাণ পাউডার 10 লিটার পানিতে আমরা ভিজাবো, এবং রোব্রাল 50 WP যেটা অল্টারনারিয়ার জন্য, সেটা হলো 20 গ্রাম 10 লিটার হারে। দুইটা হার কিন্তু মোটামুটি সেম, তবে কখনো কখনো দেখা যায় এক এক ধরনের ইনসেকটিসাইডের ডোজ এক এক ধরনের ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। সো তোমরা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবে। এবং রোগবালাই দমন শেষে যখন আমরা দেখব একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি এই পেঁয়াজ মাঠে সুন্দরভাবে ফুল ফুটবে, এবং এই পেঁয়াজের ফুলটা দেখতে অনেকটা সাদা ফুল এবং সুন্দর। এই কন্দ রোপণের 2 থেকে আড়াই মাস পর, অর্থাৎ যে এই কন্দটা আমরা রোপণ করব, বীজ থেকে যে ছোট চারাটা আসবে সেটাই তো কন্দ, সেই কন্দ থেকে যখন এটি গাছ আসবে, এই কন্দ রোপণের 2 থেকে আড়াই মাস পর পেঁয়াজের গাছে ফুল আসে, এবং এর 6 থেকে 7 সপ্তাহ পর ফল পাকতে শুরু করে। ফল থেকে শুকিয়ে গেলে এবং কালো রং ধারণ করলে তখন সেগুলোকে সংগ্রহ করতে হবে, এবং একেবারে সকল ফল পাকে না বিদায় 2 থেকে 3 বার সংগ্রহ করতে হবে, এবং ডাটার খানিক অংশ সহ ফলগুলো তুলে ভালো করে শুকিয়ে মাড়াই এবং ঝাড়াই করে বীজ সংরক্ষণ করা হয়। এরপর বীজগুলো ভালোভাবে শুকিয়ে বায়ুবন্ধ টেনে, অথবা যেখানে যে টেনে বায়ু প্রবেশ করতে না পারে, বা পলিথিন ব্যাগে ভরে শুকনো জায়গায় সংরক্ষণ করতে হবে। কিন্তু এটা কিন্তু বীজ উৎপাদন প্রক্রিয়া, কিন্তু আমাদের যে মেন যে পেঁয়াজটা সেটা কিন্তু আমরা খেতে পারতেছি, এবং পূর্ণাঙ্গ একটি পেঁয়াজে রূপান্তরিত হচ্ছে। এবং এই পেঁয়াজের ফলন, পেঁয়াজের বীজের যে ফলন, সেটা মূলত হেক্টর প্রতি 700 থেকে 800 কেজি হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এবং তারই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের সর্বশেষ স্লাইডটিও। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য, এবং তোমাদের পরবর্তী ক্লাসে আমি নতুন আরেকটি টপিকস নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তার মধ্যে তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর তোমাদের সাথে অবশ্যই মার্চের 30 তারিখ দেখা হচ্ছে, সরাসরি তোমাদের ফেসগুলো আমি দেখতে পাবো। তো তার মধ্যে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।